আরেকজন লিখেছেন এখানে, এই যে আইনগত প্রশ্ন, এই সরকারের এই প্রশ্ন থেকে মুক্তির জন্য এখন আশু ব্যবস্থাটা কি? রাষ্ট্রপতি কি উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারেন, বা রাষ্ট্রপতিকে এই পরামর্শটা কে দিবেন? এখানে মহামান্য রাষ্ট্রপতিকে এখন পরামর্শ দেওয়ার কেউ এই মুহূর্তে দেশের ভিতর দৃশ্যমান নাই থাকলেও প্রধানমন্ত্রীকে তো অবশ্যই পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তাকে দেশে কথা বলতে দেওয়া হবে না এই অসাংবিধানিক সরকার তেমন একটা নোটিফিকেশন দিয়েছেন, যদিও এটা আনকনস্টিটিউশনাল। কারণ কনস্টিটিউশনের আর্টিকেল 31-এ পরিষ্কারভাবে বলা হয়েছে মত প্রকাশের অধিকার থাকবে। এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইজও নিতে পারেন। আবার মহামান্য রাষ্ট্রপতি স্বীয় বিবেচনায় কিন্তু, যেহেতু এই উপদেষ্টা মণ্ডলী তিনি নিয়োগ করেছিলেন, নিয়োগ কিন্তু তার, কাজে তিনি এই উপদেষ্টা মণ্ডলী বাতিল করতে পারেন। তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশনের দেওয়ার দরকার নাই, কারণ এটা তো মন্ত্রী পরিষদ না। মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী, প্রধানমন্ত্রীর লিস্ট অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী হিসাবে নিয়োগ করেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মণ্ডলী, কাজে এটা এক্সক্লুসিভলি কারো অ্যাডভাইজে নিয়োগ হয় নাই, এটা করছেন রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার এখতিয়ার রয়েছে এই উপদেষ্টা মণ্ডলীকে বাতিল করার। মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন। রাষ্ট্র কি এখন তাদের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে? সবকিছুই করা সম্ভব, কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে। যে একটু ন্যায়ানুগ কথা বলে, শমশের ববিন চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন, পরে একটা পার্টি করেছেন। কেন তিনি শক্ত কথা বললেন, তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে। যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি কারাগারে আছেন, তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর। আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিয়াও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়নাঘর নাকি ডিজিএফআই এর অধীনে, আমি জানি না এরকম আয়নাঘর বিষয়ে। তো ডিজিএফআই তো উনি কোনোদিন চাকরি করেন না, ডিজিএফআই তো ওনার কোনো পোস্টিংও ছিল না। তো পোস্টিং যদি না থেকে থাকে, তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে। আবার যেসব মানুষগুলো ধরেন, বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন, কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় 3 দিন ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম। সেই প্রোগ্রামগুলোয় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম 3 দিন, এই 3 দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে, জুলাই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানের যে মৃত্যুর ঘটনা, তাকে ঘিরে যেসব মামলা হয়েছে, আমি দেখলাম সেসব মামলা আমি আসামি। আমি ঢাকায় ছিলাম না, আমি আসামি। আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 400-র উপরে মামলা হয়েছে, সব মামলায় তিনি আসামি। এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, সব উনি করে ফেলছেন। কাজী বাংলাদেশের এখন মব সংস্কৃতি, মব টেরোরিজম, এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন, আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনেন। প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী, এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার শুধু না, তিনি তো মবের রাস্তায় তার মৃত্যু হয়ে যেতে পারে। কাজে এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে দাবি আপনি দেশে যে জানাবেন, তো আপনি দেশের রাস্তায় নামলেই তো আপনি মবের শিকার হয়ে যাবেন। সেইখানে আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই, দেখলেন না যে রেজাউল করিম হীরা 90 বছরের ঊর্ধ্ববয়স্ক একজন মানুষ, কোনো মামলা নাই, তার সঙ্গে কেমন আচরণ করা হলো। রমেশ চন্দ্র সেন, যার বয়স 90 বছর হয়ে গেছে, তিনি ভারতে ছিলেন, তিনি লিগালি ভারতে ছিলেন। এই ঘটনার পরে তিনি বাংলাদেশে ফিরে আসছে যে না, দেশের অবস্থা ভালো না, আমি বাংলাদেশে যাই। তিনি বাংলাদেশে এসে নিজের বাড়িতে তার মতো মানুষকে হাতে এইভাবে হ্যান্ডকাপ। বাংলাদেশের রাজনীতিতে যাদের বর্ণাঢ্য অতীত রয়েছে, রাশেদ খান মেনন, তার মতো মানুষ, তাদেরকে পিছনে 2 হাত নিয়ে হ্যান্ডকাপ বেঁধে যে জাতীয় আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে। আনিসুল হক,
একজন 70 ঊর্ধ্ব মানুষ, আইনমন্ত্রী ছিলেন 3 বারের, তাকে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে, হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে, আমির হোসেন আমুর লয়ারকে এজলাসে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। হাইকোর্ট তাদের জামিন দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দিচ্ছে। অর্থাৎ লয়ার যারা প্রো আওয়ামী বা আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ন্যূনতম সম্পৃক্ত ছিল, তারাও তো কেউ নিরাপদে না। ফলে বাংলাদেশে যে দাবি দেওয়ার কথা বললেন, পরিবেশ একসময় আসবে, চিরদিন কারু দর্প থাকে না, দাম্ভিকতা থাকে না। অতীত ইতিহাস বলে দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়ে যায়। সেটা বাংলাদেশেই শুধু না, পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যারা মনে করছিলেন অনন্তকালের জন্য থাকবো, তারাও কিন্তু থাকতে পারেন নাই। একসময় কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশে একদিন অন্যায়, অবৈধ কর্মকাণ্ড, অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের অবশ্যই একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বক্তব্যটা কি আপনাদের বেলা প্রযোজ্য? ইতিহাসের দায় কেউ অস্বীকার করতে পারি না। আমাদের কৃতকর্মের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে, নিশ্চয়ই সে দায় থেকে আমরা তো আলাদা কোনো গ্রহের না। তবে বিদ্যমান অবস্থায় কিন্তু একপাক্ষিক হচ্ছে। ধরেন, আমি বাংলাদেশে জুলাই আগস্ট একটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে সহিংসতা হয়েছে, সরকারের পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ। এসবের ভিতরে অনেক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পুলিশের লোক যারা ডিউটি করেছে, তাদের রেসপন্সিবিলিটিসটা ছিল কি? দেশের মানুষের জীবন, সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষে সরকার, সরকারের পক্ষে ল এনফোর্সিং এজেন্সি দায়িত্ব পালন করবে। তারা কিন্তু এটা অফিসিয়াল ডিউটি করতে গেছে। এখন যদি যাত্রাবাড়িতে কোনো পুলিশ টিম দেখে যে তাদের লোকদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকেও ধরতে আসতেছে, যদি কেউ দেখে যে পদ্মা সেতুর মতো এত বড় প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মেট্রো রেলকে ভাঙা হচ্ছে, বিটিভি ভবনকে আগুন দিয়ে হচ্ছে, তখন রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য যে মব যারা এই অবৈধ কাজটা করতেছে, তাদের দ্বারা নিজেও যদি আক্রান্ত হওয়ার অবস্থা বোধ করে যে আমাকেও মেরে ফেলবে, তখন কিন্তু তার সেলফ ডিফেন্স, যেটা আত্মপক্ষ সমর্থনের, তাহলে কিন্তু তিনিও অ্যাকশনে যেতে পারবেন। এখন এই সরকার এসে একটা নোটিফিকেশন দিয়ে বলল, মবের হাতে যে সকল পুলিশ মারা গেছে বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির মেম্বার মারা গেছে, ম্যাজিস্ট্রেট মারা গেছে, অথবা যে সকল থানাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, নির্মম ভাবে গর্ভবতী পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পথচারীদের মারা হয়েছে, আওয়ামী লীগ বা অন্যান্য দলের লোকদের মারা হয়েছে, তারা বিচার চাইতেই পারবে না। তারা থানায়ও মামলা করতে পারবে না, কোর্টেও মামলা করতে পারবে না। এখন আমার কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন বলছে নোবডি ইজ অ্যাবভ দি ল, এভরিওয়ান শুড বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ না, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন প্রয়োজনটা ছিল উভয় পক্ষের মামলা নেওয়া। মামলা নিয়ে কোর্টে প্রমাণিত হবে যে পুলিশ যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা দরকার ছিল তার চেয়ে বেশি করেছে কিনা, সে কি আত্মপক্ষ সমর্থন বা রাষ্ট্রীয় সম্পত্তি বা মানুষের জীবন রক্ষায় গুলি করেছে কিনা। যদি করে থাকে তাহলে তার সেলফ ডিফেন্স আছে, যদি না থাকে সে অপরাধী হবে। কিন্তু তারা মামলাই করতে পারবে না, বিচারই চাইতে পারবে না। যেসব থানায়, সিরাজগঞ্জে আপনি দেখছেন বিভৎস দৃশ্য, সেখানে একজন কনস্টেবল সে চিৎকার করে বলতেছিল আমার গর্ভে বাচ্চা আছে, আমাকে মারবেন না, তাকেও আটকাই রেখে পোড়াই দেওয়া হয়েছে। এই বিভৎসতা, এই নারকীয়তা, এটা তো পৃথিবীর সভ্যতার ইতিহাসে কল্পনা করা যায় না। এখন এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা যাবে না, অন সাইডেড বিচার করা যাবে। এটাও কিন্তু অন কাইন্ড অফ ইনডেমনিটি। এই ইনডেমনিটি যারা দিচ্ছে তারা নিজেরাই তো নিজের ইনডেমনিটি নিয়ে ভাবতে হবে, কারণ তারাই তো বৈধ না। কাজী আমরাও যদি কোনো ত্রুটি করে থাকি, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার উপরে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন যে তদন্ত হোক, এবং তিনি জাতিসংঘকে ইনভাইট করছিলেন যে এই তদন্ত কমিটিকে আপনারাও এসে সাহায্য করেন। তিনি কিন্তু বলেন নাই যে এটার তদন্ত হবে না, কোনো কিছু করা যাবে না, এটা ইনডেমনিটি দিয়ে দিলাম, বৈধ সরকারের বিরুদ্ধে নামছে, এদের কিছু করা যাবে না। তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে কমিটি করলেন, জাতিসংঘকে ইনভাইট করলেন। কাজী তার জায়গার থেকে কিন্তু আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না।
তারপরও বলবো, ইতিহাস যদি কখনো নির্ধারণ করতে হয় নির্মোহভাবে, আমাদেরও যদি কোনো দায় থাকে, নিশ্চয়ই ইতিহাসের কাঠগড়ায় সেই যতটুকু দায় আছে সে দায়ের খেসারত তো আমাদেরকেও দিতে হতে পারে।